ফেরি বন্ধ থাকলেও ঈদযাত্রায় ঘাটে প্রচণ্ড ভিড়। হাজারো মানুষের চাপে ছাড়ল 3টি ফেরি। ট্রলারেও নদী পারের চেষ্টা। কের মা আছে, কের বাবা আছে, একটা বছর পরে ঈদ আসে। তাহলে কি যত করোনা ফেরিঘাট থেকে ছড়াবে? প্রচন্ড গরমের মধ্যে আছে, আমরা অন্য রোড দিয়ে বেরোতেও পারতেছি না, ব্যাক তো করার সুযোগ নেই। বাচ্চা কাচ্চা নিয়ে 5 ঘন্টা ধরে বসে আছি খোয়ে গরমের ভিতরে। দেখ, বাস বন্ধের সুযোগ নিচ্ছে ভাড়ায় চালিত গাড়ি। হবিগঞ্জ সদর থেকে মাইক্রো ভাড়া নিয়ে আমরা চলে আসছি ঢাকা পর্যন্ত, যাবো গাইবান্ধা। করোনা থাকলে আছে গাড়ি না চলার অর্থ পায়ে হাঁটা, আবার আর এক গাড়ি, আবার রিক্সা, আবার এইভাবে যাইতেছি আর কি। লকডাউন করে কোনো লাভ হচ্ছে না, যা যাওয়া দরকার সে যাবেই। নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদা দিয়ে রাতের আঁধারে চলছে দূরপাল্লার বাস। এমনি দিতে হবে। আসছি সারাদিন মার্কেটিং করে চলে যাচ্ছে। আজকে সকালে আসছি কক্সবাজার থেকে ঢাকায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত আজই জানালেন মন্ত্রী, কাল যাবে স্বরাষ্ট্রে। শারীরিক অবস্থা স্থিতিশীল। ভাঙনে বিলীন হওয়া পদ্মা সেতুর রেল প্রকল্পের 192টি স্ট্রেঞ্জার নতুন করে বসানো শুরু। আগামী মাসের মধ্যেই শেষ করার আশা। গতি পাবে স্ল্যাবের কাজে। 2 ডোজ টিকা গ্রহণকারীর 96 শরীরেই করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, উঠে এলো গবেষণায়। আক্রান্তের পর ভ্যাকসিন নেওয়াদের প্লাজমা বেশি কার্যকর। স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করেই শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বিপণী বিতানে ক্রেতাদের ভিড়। প্রত্যাশা মতো বিক্রি না হওয়ার দাবি ব্যবসায়ীদের। আজ 25শে বৈশাখ, রবি ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। শুধু কবিতা, গল্প, উপন্যাসই নয়, কবিগুরু লিখেছিলেন 7,000-এর বেশি চিঠি। নিষেধাজ্ঞা অমান্য করে ফেরিঘাটে আজও ভিড় করে ঈদযাত্রার ঘরমুখো মানুষ। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় ঢল নামে মানুষের। যাত্রী চাপে বাধ্য হয়ে অবশেষে 3টি ফেরি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে এখনও ঘাটে অপেক্ষায় হাজার হাজার মানুষ। মানিকগঞ্জের ইউসুফ আলী ও মুন্সিগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিন উজ্জ্বলের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। এভাবেই লাশবাহী গাড়ি আর জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ে ফেরি ঘাটে ভিড়তেই হুমড়ি খেয়ে পড়েন ঘরমুখো মানুষ। করোনা সংক্রমণের আশঙ্কা নিয়ে বা তোয়াক্কা না করেই যে যেভাবে পারছেন ঠাঁই করে নিচ্ছেন ফেরিতে। শনিবার ভোর থেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নদী পারের আশায় ঘাট ছাড়ছেন না কেউই। সকাল 7টা থেকে এখন বসেছে, আমরা উপর পারাপার ব্যবস্থা করতে পারছি না। গরমে অনেক কষ্ট হচ্ছে, আরেকটা ফেরি দিলে ভালো হয়। মানুষ ধাক্কা ধাক্কি করে উঠে গেছে, আমরা সে উঠতেই পাইনি। সেই সকাল 5:30টায় এসে বসে আছি। অন্যদিকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে 10 গুণ বেশি ভাড়া দিয়ে ট্রলারে অতিরিক্ত যাত্রী বহন করতেও দেখা যায়। বেলা যত বাড়ে ঘাটগুলোতে ততই ভিড় বাড়তে থাকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের। বিনা নোটিশে হঠাৎ করেই দিনের বেলায় ফেরি চলাচল বন্ধের এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। আমরা তো আর জানি না যে ফেরি বন্ধ, আমরা কিভাবে যাব? জানলে তোর বাসাতে আসতাম না। এগুলো না জেনেই সকালে আসছি, আসার পরে দেখতেছি এরকম অবস্থা। ট্রলারে 500-600 টাকা করে ভাড়া যাচ্ছে। সামাজিক দূরত্ব বিবেচনা করা না গেলেও মাস্ক পরিধান আর দুর্ঘটনা এড়াতে নজরদারি জোরদার করা হয়েছে ঘাট এলাকায়। অতিরিক্ত এই যাত্রী চাপ সামলাতে হিমশিম অবস্থা পুলিশ কিংবা বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের। এমার্জেন্সি যে সার্ভিসগুলো চালু করতে গিয়ে একই সাথে কিছু সাধারণ মানুষও কিন্তু এখানে ঘাটের দিকে আসছে, তারা এই ঘাট পার হওয়ার জন্য। পরে যাত্রীদের চাপ সামলাতে মানবিক দিক বিবেচনায় শিমুলিয়া বাংলাবাজার ফেরি ঘাট থেকে 3টি ফেরি ছেড়ে গেলেও ঘাট এলাকায় এখনও অপেক্ষারত হাজার হাজার যাত্রী আর যানবাহন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। ঘরমুখো মানুষের খবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল এবং নারায়ণগঞ্জের মদনপুরে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, জাফর, এই ঈদে ঘরমুখো মানুষ কিভাবে রাজধানী ছাড়ছে, যে ফেরি বন্ধ করে দেওয়ার ঘোষণার পরেও কিন্তু এই যে গ্রীষ্মের দাবদাহ, এর মধ্যে কিভাবে মানুষ এসছে আমি যদি একটু দেখাই, যে কি পন্টুন থেকে ফেরি ছাড়বে সেখানে কিন্তু মানুষ এভাবেই ভিড় জমাচ্ছে। এবং এর কিছু আগে কিন্তু 12:15 দিকে একটি ফেরি ছেড়ে গেছে, সেখানে কয়েক হাজার মানুষকে নিয়ে কিন্তু বাংলাবাজার ঘাটে গিয়েছে। কারণ এখানে ফেরি বন্ধ ঘোষণার পর থেকে কিন্তু
ভোরবেলা যেভাবে মানুষের জনস্রোত পড়ে যায়, এত মানুষ এখানে জড়ো হয়, একরকম এই জনতার চাপে কিন্তু 3টি ফেরি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ। এবং তারা বলছেন যে আমরা এই যে ফেরি বন্ধের ঘোষণা, এটি অনেক রাতে সিদ্ধান্ত হয়েছে, আমরা ঘুমিয়ে পড়েছি, রোজার দিন অনেকেই ফিশারি জানতে পারেনি, সেখানে আমাদের কষ্ট হয়েছে, তবে লকডাউনে আমরা বেরিয়েছি, এটি আমাদের ভুল হয়েছে, কিন্তু আমাদের যাতে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়, এই রমজানে যে মানবতার কথা চিন্তা করে কিন্তু এই 3টি ফেরি ছাড়া হয়েছে। এবং এই বাকি যারা আছেন তারা কিন্তু বারবার আকুতি করছিলেন যে এই রোজার মধ্যে যে প্রচন্ড রোদ, সেখানে তারা এত কষ্ট হচ্ছে যে এই ঘাটে কোন রকম গাছপালা নেই, যাত্রী ছাউনি নেই, এর মধ্যে কিন্তু নারী পুরুষ সহ যে হাজার হাজার মানুষের অপেক্ষা। তো এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছেন যেহেতু লকডাউন জনগণের স্বার্থের কথা চিন্তা করে কিন্তু ফেরি বন্ধ করা দেওয়া হয়েছে। এবং জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন যে রাষ্ট্রীয় যে নির্দেশনা সেটি হচ্ছে রাষ্ট্রের প্রজাদের রক্ষার জন্য এই কঠোর নির্দেশনাটি নেওয়া হয়েছে। এবং যদি করোনার সংক্রমণ হয়ে যায় তাহলে রাষ্ট্রের প্রজাদেরকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। এবং গতকাল যেভাবে গাদাগাদি করে ফেরিতে লোকজন পার হয়েছে এবং ঈদের আগে প্রায় সপ্তাহখানেক আগে যে মানুষের এই জনস্রোত, সেটিকে বন্ধ করার জন্য কিন্তু ফেরি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সকাল 8টার দিকে যে বাংলা বাজার ঘাট থেকে একটি ফেরি এসেছিল 7টি অ্যাম্বুলেন্স নিয়ে, সেটি নামার আগে কিন্তু জনস্রোত এমন ভাবে পড়ে যে পুরো ফেরি ভরে যায়, যে স্পিড বোটও মানে সেখানকার যে অ্যাম্বুলেন্স গুলো সেগুলো নামতে পারছিল না। পরে কিন্তু লোকজন ভরে গেলে বাধ্য হয়ে সেই ফেরিটি ওপারে চলে যায়। পরে আরো লোকজনের চাপ থাকে, পরে কিন্তু আরো 2টো ফেরি রওনা হয়, আরো ফেরি দিয়ে এখন যারা আটকে আছেন তাদেরকে পার করার ব্যাপারেও কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিকোণ থেকে তারা জানিয়েছেন। তবে কোনোভাবে ফেরি চলাচল আর দিনের বেলা চলবে না বলে তারা জানিয়েছেন। এই রাজধানী ছেড়ে ঢাকা চট্টগ্রাম রোড দিয়ে কিন্তু অনেক লোক ঘরমুখো, তাদের খবর জানাতে সহকর্মী তমাল আছেন নারায়ণগঞ্জে, আমরা চলে যাচ্ছি তার কাছে। তমাল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কি অবস্থা আমাদেরকে বলবেন? দূরপাল্লার বাস বন্ধ কিংবা রেন্টে কারের বাড়তি ভাড়া কোনো কিছু কিন্তু মানুষ মানছেন না, সবাই কিন্তু ঘরমুখী হয়েছেন সকাল থেকেই। আমরা যেমনটি শুক্রবারে দেখেছি, আজকে কিন্তু ঠিক তেমনটি কিন্তু অবস্থা বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু রীতিমতো যানজটের সৃষ্টি হয়েছে এবং সকাল থেকে আমরা এমনটি দেখেছি গাবতলীতেও অনেক মানুষ কিন্তু রাস্তায় নেমেছেন, তারা কিন্তু যেভাবে পারছেন তারা কিন্তু ঘরমুখী হয়েছেন এবং তারা কিন্তু দূরপাল্লার কোনো বাস পাচ্ছেন না, কিন্তু ভেঙে ভেঙে তারা কিন্তু চান গন্তব্যে পৌঁছতে। এবং এমনটি আমরা দেখেছি যে তারা রেন্টে কারে কিন্তু বাড়তি ভাড়া গুনে তারা কিন্তু আসলে রওনা দিচ্ছেন। এবং যদিও সরকারের পক্ষ থেকে কিন্তু 2টি ঘাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে বা ফেরি বন্ধ রয়েছে, কিন্তু এরপরে কিন্তু মানুষজন ঢাকা ছাড়ছেন, এমনকি তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু পদ্মা পাড়ি দিচ্ছেন, যেমন তেমনি কিন্তু রাজধানী ঢাকা থেকে সড়কেও তারা কিন্তু আসলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন জাফর, সেটি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু মদনপুরে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে রেন্টে কারের গাড়ি, মাইক্রো বাস রয়েছে এবং কিছু ছোট ছোট কিন্তু সিএনজিও রয়েছে এবং সবগুলোতে কিন্তু আসলে নিয়ম নীতি তোয়াক্কা না করে, অর্থাৎ স্বাস্থ্যবিধির কিন্তু তোয়াক্কা না করে তারা কিন্তু অনেকেই ছুটছেন। তবে একটি বিষয় যে অনেকে কিন্তু মাস্ক পরছেন এবং মাস্ক পরার কিন্তু সংখ্যাটা আসলে খুব একটা কম নয়, কিন্তু মাস্ক পরলেও সামাজিক দূরত্ব বলতে যা বোঝায় বা 3 ফিট দূরত্ব বলতে যা বোঝায় সেটি কিন্তু আসলে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হচ্ছে না। এবং যে কারণে কিন্তু গাদাগাদি হয়ে কিন্তু আসলে অনেকেই তারা কিন্তু ছুটছেন বাড়ির পানে এবং এটি কিন্তু আমরা কালকেও দেখেছি। এবং যেহেতু আরও 5 থেকে 6 দিন বাকি রয়েছে ঈদের, তো এখনই যদি এই অবস্থা হয় সেক্ষেত্রে 2-1 দিন পরে কী হবে সেটা কিন্তু আসলে এক ধরনের শঙ্কা তৈরি করছে। তো সব কিছু মিলে বলা চলে যে আমরা সকাল থেকে দেখেছি রাজধানীর সবগুলো পয়েন্টেই কিন্তু দূরপাল্লার অসংখ্য মানুষ নেমেছেন, তারা সবাই কিন্তু আসলে যেভাবে পারেন তারা কিন্তু বাড়ির পাড়ে ছুটছেন এবং তারা বলছেন তারা আসলে যেহেতু করোনার সময় কর্মস্থল বন্ধ রয়েছে, তারা চান যে কোনো মূল্যে ঘরে ফিরে সেই কিন্তু ঈদটি উদযাপন করতে। তো সব মিলে বলা চলে যে ঢাকার কিন্তু সবগুলো পয়েন্টে কিন্তু ঠিক একই অবস্থা রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। জাফর। লকডাউনের মধ্যে এই ঘরমুখো মানুষের ঢাকা ছাড়ার খবর জানাতে নারায়ণগঞ্জের মদনপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আতিকুর রহমান তমাল এবং এর আগে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। ঢাকা ছাড়তে ভোর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে রয়েছে মানুষের চাপ। লকডাউন, দূরপাল্লার বাস বন্ধ থাকা কিংবা রেন্টেকারের বাড়তি ভাড়া কোনো কিছুই আটকাতে পারছে না স্বজন সান্নিধ্যে ঈদ করতে ঘরমুখো হাজারো মানুষকে।
হবিগঞ্জ থেকে কয়েক দফা পরিবহন বদলে শনিবার সকালে ঢাকায় আসেন কামরুজ্জামান। গন্তব্য গাইবান্ধা। কিন্তু একে তো দূরপাল্লার বাস নেই, তার উপর রেন্টেকারের গাড়িগুলো হাঁকছে বাড়তি ভাড়া। কিন্তু উপায় নেই, স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাবেন তিনি। ফেরি খেয়ে হবিগঞ্জ সদর থেকে মাইক্রো ভাড়া নিয়ে আমরা চলে আসছি ঢাকা পর্যন্ত, যাব গাইবান্ধা। ঢাকার সায়দাবাদ থেকে 300 টাকা যাই, সেখানে আমাকে প্রায় 800 টাকা মাইক্রো ভাড়া দিতে হলো। তার মতো আরো বহু মানুষ রাজধানী ছাড়ছেন। এই সুযোগে রেন্টেকারের যানগুলো হাঁকছে বাড়তি ভাড়া। 500 কাটুরিয়া ঘাট। পাশের গাড়ি এই পাশে আসতে দেয় না, এই পাশের গাড়ি ওই পাশে যাইতে দেয় না, এই পাশে আসতে দেয় না, চেকপোস্ট আছে। যারা পথে নেমেছেন তাদের পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। এই যে মানুষের সাথে মানুষের ধাক্কা লাগতেছে না, এখন কি করোনা বাড়তেছে না কমতেছে? করোনা থাকলে আছে জনগণ মাঝখানে, তো জনগণ তো ঠিকই চলাচল করতেছে, যত কষ্টই হোক। তাহলে গাড়ি না চলার অর্থ কি? ডাইরেক্ট কোনো গাড়ি নাই, পায়ে হাঁটা আবার আর এক গাড়ি, আবার রিক্সা, আবার এইভাবে যাইতেছে আর কি। আমিনবাজার সেতুর ওপারে অর্থাৎ ঢাকার দিকে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর, সে কারণে রেন্টেকারের প্রাইভেট কার ও মাইক্রোগুলো যাত্রী তুলছে আমিনবাজার সেতুর এপার থেকে ইচ্ছে মতো। তবে ক্যামেরা দেখে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয় সেতুর উল্টো দিকেও। ঘরমুখী মানুষেরা বলছেন গাড়ি চলছে না, কিন্তু মানুষ ঠিকই চলছে। কিভাবে সংক্রমণ কমবে না? নর্মালি তো আমরা হয়তো 6-7 জন হইলে ভালো হইতো, সেখানে 14 জন আসছি। এই লকডাউন করে কোনো লাভ হচ্ছে না, যা যাওয়ার দরকার সে যাবেই। সবাই মানে ভুক্তভোগী আমরা। এখন আমাদের যে পেটের দায়ে হয়তো আমরা এখানে নাম। গাড়িওয়ালারা ডাবল ভাড়া নিতেছে, 60% থেকে বেশি ভাড়া তারা নিতেছে, মানুষকে হয়রানি করতেছে। এই যে ভাঙ্গে তো সেই মানুষ যাচ্ছেই নাকি, এটা কেমন হলো? আমাদের বেশি কষ্ট হইলো না? আবার একবারে যদি আমরা গাড়ি পাইতাম তাহলে তো হাঁটুন লাগতো না। যাত্রীরা আরো বলছেন ঈদের বাকি আরো 5 থেকে 6 দিন। এখনই যদি এমন দশা হয় তবে 2-1 দিন পর আরো কি হবে তা এখনই সবার ভাবনায় রাখা উচিত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। এক্ষেত্রে রাতের আঁধারকে বেছে নিয়েছেন অসাধু পরিবহন মালিকরা। যাত্রীবেশী একটি বাসে ঢাকা থেকে কক্সবাজার যাত্রা করে সেই খবর তুলে এনেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন খলিলুর রহমান। তথ্য বলছে কাগজে কলমে বন্ধ বলা হলেও রাতের আধারে অবাধে চলছে দূরপাল্লার বাস। সরজমিনে সেই তথ্য সন্ধানে সময় সংবাদ। রাত 9টা, আমাদের অবস্থান রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায়। বাস কি ছাড়ে বলতে পারেন? জিজ্ঞাসা করেন, সব কাউন্টার এখানে, জিজ্ঞাসা করেন। এবারের গন্তব্য একই এলাকার সেজুতি পরিবহনের কাউন্টার। দূর থেকে বন্ধ মনে হলেও অপেক্ষমান মানুষের জটলা ইঙ্গিত দেয় ভিন্ন কিছুর। যাত্রী বন্ধ না এখন দূরপাল্লার? বললে কি হয়েছে, ওই টাকা আগে থেকে দিয়ে ম্যানেজ করা সব। আমরা কক্সবাজারের সিট আপনি চিটা বলে যেতে হবে, ঠিক আছে? বাস ছাড়বে কখন? বোঝাই গেল নিষিদ্ধ হলেও কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই চলছে দূরপাল্লার বাস, যা আরও স্পষ্ট হয় কাউন্টারের ভেতরের দৃশ্য দেখে। তবে অসম্ভবকে সম্ভব করার এই মিশন হেলায় হারাতে চায় না টিম সময়। সিদ্ধান্ত ঢাকা থেকে কক্সবাজার যাত্রার। বিজনেস ক্লাস, বাংলাদেশের প্রথম শ্রেণীর গাড়ি, কি বলে? মধুমিতা সিনেমা হলের কাছে অপেক্ষমান বাসটিকে যেন পুলিশ সদস্যরাই পাহারা দিচ্ছেন নির্বিঘ্নে ঢাকা ছাড়তে। টেলিভিশন ক্যামেরা রেখে এবার আমাদের সম্বল মোবাইল ফোন। নতুন পরিচয় ইউটিউবার। রাত 10টা নাগাদ যাত্রা শুরু সেজুতির। কালকে রাত্রে আসছি, সারাদিন মার্কেটিং করে চলে যাচ্ছে। আজকে সকালে আসছি কক্সবাজার থেকে ঢাকায়। ঢাকা আসার সময় ওই ইয়াতে সাই মোটর নামা দিয়েছে, এরপর আবার চিনজেনি আমিও নির্দিষ্ট স্থানে গেছি, আবার বিকালবেলায় বাড়িতে চলে যাচ্ছে আর কি। এখন বাসটা চলতেছে কি করে? এখন উপায় এটা, এখন হারা কিভাবে কোম্পানি কিভাবে কথাবার্তা বলছে তা জানি না। মানে আমি আজকে প্রথম আসলাম আর কি, প্রথম টিভি যাইতেছি। মেয়র হানিফ ফ্লাইওভার পার হতেই বাস যেন রূপ নেয় গতি দানবে। পুলিশের চোখ ফাঁকি দিতে এমন চেষ্টা থাকলেও প্রথমে মদনপুর, এরপর মেঘনা ব্রিজের সোনারগাঁও অংশের চেকপোস্টে বাস আটকে দেয় পুলিশ। দুই দফায় টাকায় মেলে মুক্তি। পুলিশ এই জায়গায় নিয়েছে 2000। মদনপুরে কত নিছেন? মদনপুর নিয়েছে আপনার হলো 1000। 2.5 ঘন্টা পর যাত্রা বিরতির জন্য বাস থামলো কুমিল্লার বুড়িচংয়ের এই রেস্টুরেন্টটিতে। কোন কোন কোম্পানির বাস এখানে আসছে? সেজুতি আসে, আর হলো সেন্ট মার্টিন 20 আসে। 20 মিনিট পর গন্তব্যের পানে আবারও চলতে শুরু করে বাস। রাতের আধারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় যেভাবে দূরপাল্লার বাস চলাচল করছে, তাতে সংক্রমণ নিয়ন্ত্রণ কতটুকু সফল হবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। পাশাপাশি প্রশ্ন ওঠে, কর্তৃপক্ষ এভাবে হাল ছেড়ে বসে থাকলে চড়া মূল্য দিয়ে কেনা এই লকডাউনেরই বা
কী দাম থাকলো। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলতি পথে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। কোনো রাতের আধারে যদি কোনো গাড়ি এক্সিট পয়েন্ট থেকে চলে যায় তাহলে সেটা আমরা কিভাবে জানবো? এগুলো তো আইনের আওতায় আনার জন্য তো আইন প্রয়োগকারী সংস্থা একটা ব্যবস্থা নেবে। স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার গণপরিবহন সহ সকল গণপরিবহন এবং স্বাভাবিক মালামাল নিয়ে পণ্য পরিবহন চলাচলের সুযোগ দিতে হবে। কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের আসন্ন ঈদের পূর্বে আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। উল্লেখিত 5 দফা দাবি বাস্তবায়ন করা না হলে ঈদের নামাজ শেষে সারা দেশের মালিক ও শ্রমিকরা নিজ নিজ এলাকায় বাস ও ট্রাক টার্মিনালে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। দুপুরের সময় আরও থাকছে। ঈদ সামনে রেখে সৌদি আরব থেকে দেশে ফিরতে নাজেহাল প্রবাসীরা। কয়েক দফা ফ্লাইটের তারিখ পরিবর্তন। বিমানবন্দরে গিয়ে বিপাকে শত শত মানুষ। বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আজই। কাল যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আইনমন্ত্রী টেলিফোনে সময় সংবাদকে কথা জানিয়েছেন। এদিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা আগের মতোই বলে জানিয়েছেন চিকিৎসকরা। আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা। সিঙ্গাপুর হয়ে তাকে লন্ডনে নিতে চায় তার পরিবার ও দল। তবে এখন তারা তাকিয়ে আছে সরকারের সিদ্ধান্তের উপর। বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে চেয়ে গত বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করে তার পরিবার। বৃহস্পতিবার বিকেলে আবেদনের কপি পৌঁছায় আইনমন্ত্রীর কাছে। এ বিষয়ে আইনমন্ত্রী জানান, বেগম জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের মতামত জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী করণীয় ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার ওপিনিয়ন, আমার যে লিগ্যাল ওপিনিয়ন, সেটা আমি আজকে দিয়ে আগামীকাল সকালবেলা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে। এদিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। সকালে খারাপ হয়নি, স্থিতিশীল আছে। মানে কোভিড কমপ্লিকেশন গুলো তো সহজে যায় না, সুতরাং সেই হিসাবে বললে যে খারাপ হয়নি। আবেদনে বেগম জিয়াকে কোথায় নেওয়া হবে তা উল্লেখ না করলেও পরিবার চাচ্ছে লন্ডন নিতে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বনানী আছেন রিপোর্টার এহসান জুয়েল। কিছুক্ষণ আগে তিনি কথা বলেছেন আইনমন্ত্রীর সঙ্গে। সরাসরি যাচ্ছি তার কাছে। এহসান। জাফর, বেগম জিয়ার বিদেশ যাত্রার বিষয়টি দুইভাবে অগ্রগতি হচ্ছে, অর্থাৎ একটি হচ্ছে সরকারি অফিস আদালতের মাধ্যমে, অন্যটি হচ্ছে অফিস আদালতের বাইরে। যেটা আমরা দেখেছি যে গত পরশু দিনে অর্থাৎ বৃহস্পতিবার সচিবালয়ে কাজটি হয়েছে, কিন্তু এর বাইরেও কিন্তু যেহেতু সরকারি ছুটি রয়েছে শুক্র শনি, এই দুই দিনেও কিন্তু কাজ চলছে। যারই একটি পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি আজকে আইনমন্ত্রীর বাসভবনে। অর্থাৎ এইখানে আইন মন্ত্রণালয় থেকে যেহেতু মতামতটি চাওয়া হয়েছে, এটি এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। সেই মতামতটি পাঠানোর বিষয়ে অর্থাৎ যে পর্যবেক্ষণ রয়েছে আইন মন্ত্রণালয়, সেটি নিয়ে কিন্তু আজ দিনভর আইনমন্ত্রীর বাসায় কাজ চলছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে এইখানে আইনমন্ত্রী সকাল থেকে তার বাসায় অবস্থান করছিলেন। দুপুর 12টা নাগাদ কাজে অগ্রগতি আসে যখন আইন সচিব গোলাম সারোয়ার তিনি আইনমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেন। এরপরই কিন্তু প্রায় ঘণ্টাখানেক ধরে দুইজন এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং সর্বশেষ দুপুর 2টা নাগাদ আইনমন্ত্রী তার বাসভবন ছেড়েছেন। তবে যাওয়ার আগে আমরা তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম, তখন তিনি জানিয়েছেন আজকের মধ্যেই আইন মন্ত্রণালয়ের মতামতটি পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার যে মতামতটি চেয়েছিল আইন মন্ত্রণালয়ের কাছে, সেটি তারা 3 দিন সময় নিয়ে আজকের মধ্যে পাঠিয়ে দেবেন। তবে যেহেতু আজকে অফিসিয়াল বন্ধ রয়েছে, সচিবালয় খুলবে আগামীকাল, তাই আগামীকাল সকালেই সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পৌঁছবে। তার মানে কিন্তু প্রাথমিক যে ধাপগুলো রয়েছে, অর্থাৎ বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে আবেদন করার পরে প্রথমে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তীতে সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়ার বিষয় ছিল, সেটিও কিন্তু হয়ে গেছে। এখন আইন মন্ত্রণালয় তাদের পর্যবেক্ষণ, বিশেষ করে বেগম জিয়ার বিদেশ যাওয়ার পথে কোনো আইনি জটিলতা রয়েছে কিনা। কারণ তাকে যে 2টি শর্তে জামিন দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল কিন্তু তিনি বিদেশে যেতে পারবেন না। এটিতে আসলে আদালতের কোনো বিষয় রয়েছে কিনা, কিংবা আদালতের কোনো অনুমতি রয়েছে কিনা, নাকি সরকারের নির্বাহী আদেশেই এটি সম্ভব হবে, এই বিষয়টি মূলত আইন মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে থাকছে এবং এটি তারা
আগামীকাল যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবেন তখন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেই বিষয়গুলো অনুমোদনের পরেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। তার মানে বলা যেতে পারে যে আগামীকালের আগে আসলে বলা যাচ্ছে না যে বেগম জিয়ার বিদেশ যাত্রার অগ্রগতি কিংবা কি সিদ্ধান্ত নেওয়া হলো সেটি জানা যাবে মূলত আগামীকালই। ততক্ষণ পর্যন্ত জাফর অপেক্ষায় থাকতে হচ্ছে, আমরা অপেক্ষায় আছি। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আইনমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সবশেষ খবর। জাফর। বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়ে আইনি বিভিন্ন নিয়মকানুনের ব্যাপারে জানতে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল। তিনি এতক্ষণ তার বাসভবন থেকে সরাসরি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার প্রয়োজন আছে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বেগম খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা সেবা পায় সেটির জন্য তিনি সমস্ত নির্দেশনা দিয়েছেন এবং তিনি সর্বোচ্চ চিকিৎসা সুবিধা বাংলাদেশে পাচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য এখন বিএনপির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। করোনার চিকিৎসা সমগ্র পৃথিবীতে একই। বেগম খালেদা জিয়াকে আদৌ বিদেশ নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কিনা সেটি হচ্ছে এখন বড় প্রশ্ন। কোভিডের 2 ডোজ টিকা গ্রহণকারীদের 96 ভাগের শরীরে জীবাণুটির বিরুদ্ধে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে বলে প্রমাণ মিলেছে। বাংলাদেশের একদল চিকিৎসকের গবেষণায় এমন তথ্য বের হয়ে এসেছে। সেলিয়া সুলতানার রিপোর্ট। কোভিড-19 আক্রান্তদের মধ্যে প্রথমেই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বা মাঝামাঝি তাদের শরীর জীবাণুটি অপরিচিত হওয়ায় কোনো টিকা গ্রহণের পরও অ্যান্টিবডি তৈরির হার কম। তবে যাদের শরীরে কোভিডে কখনো না কখনো স্মৃতি রেখে গেছে তাদের শরীর জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে মোটা দাগে। বাংলাদেশের গবেষকরা বলছেন 20 থেকে 50 বছর ও 60 এই দুই ক্যাটাগরির প্রথম ভাগের ক্ষেত্রে এটি সন্তোষজনক। প্রথম ডোজ টিকা গ্রহণের 28 দিন পর এবং দ্বিতীয় ডোজের 14 দিন পর রক্ত পরীক্ষায় আলোকরশ্মির ঘনত্ব বা ওডি ভ্যালু 6 পর্যন্ত পাওয়া যায়। অর্থাৎ 96 থেকে 97 ভাগের ক্ষেত্রেই টিকা ফলপ্রসূ কাজ করছে। বাকি 2 থেকে 3 ভাগের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হচ্ছে ধীর গতিতে। এখন পর্যন্ত আমরা শতভাগ মানুষেরই অ্যান্টিবডি তৈরি করার প্রবণতা দেখছি। যে 4 জনের পাওয়া যায়নি তাদের কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়ার পরে তাদের অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। তার মানে তাদের আসলে অ্যান্টিবডি তৈরি করার যেই সময়টুকু, সেই সময়টুকু আসলে একটু বেশি সময় লেগেছে। এটি আসলে তৃতীয়বার ডোজ দেওয়ার ক্ষেত্রে কোন জনগোষ্ঠীকে আমরা প্রাধান্য দেওয়া উচিত হয়তো বা এই গবেষণা থেকে বের হয়ে আসবে। গবেষকরা বলছেন ভ্যাকসিন সংক্রমণ প্রতিরোধ করবে না, ভ্যাকসিনের কাজ শরীরে অ্যান্টিবডি তৈরি করা। গবেষণার ফলাফল বলছে কোভিড আক্রান্তদের মধ্যে হাসপাতালমুখী প্রবণতা ও মৃত্যুর হার কমবে টিকা গ্রহণের মাধ্যমে। শতকরা 100 জন ব্যক্তির এটা সিভিয়ার কোভিড প্রিভেন্ট করতে পারে। অর্থাৎ দ্বিতীয় ডোজ সম্পন্ন করার 2 সপ্তাহ পর থেকে আপনার যদি করোনা ভাইরাস আক্রান্ত হয়েও থাকেন আপনার সিভিয়ার কোভিড হবে না। অর্থাৎ আপনি কোভিডে আক্রান্ত হলেও আপনার হাসপাতালে ভর্তি হতে হবে না, অথবা আইসিইউ অথবা অক্সিজেন লাগবে না। তবে করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে টিকা গ্রহণকারীরা আবারও করোনায় আক্রান্ত হতে পারেন, তাই বিধিনিষেধ মানার পরামর্শ গবেষকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়ার পর ইউরোপ থেকে নতুন তৈরি করে আনা 192টি স্ট্রিঞ্জার পদ্মা সেতুতে স্থাপন শুরু হয়েছে। স্ট্রিঞ্জার স্থাপনের ফলে স্ল্যাব বসানোতে নতুন গতি পাচ্ছে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্মারক এখন পদ্মা সেতু। সেতুর নিচতলায় রেল লাইনে বাকি থাকা 900 মিটার এলাকায় রেলওয়ে স্ল্যাব বসানো হচ্ছে এখন। 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে 2620 এবং 2917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে 2410টি স্থাপন হয়ে গেছে। লুক্সেমবার্গ থেকে আনা প্রতিটি 7.5 মেট্রিক টন নতুন স্ট্রেঞ্জার স্থাপনে ব্যবহার করা হচ্ছে ভারী ভারী যন্ত্র। সেতুর পূর্ণাঙ্গতার কর্মযজ্ঞে সর্বাত্মক লকডাউনেও অংশ নিচ্ছেন হাজারো শ্রমিক। 3 শিফটে রাত দিন 24 ঘন্টা 24 আওয়ার্সই কাজ হচ্ছে আমাদের। এখন পর্যন্ত আর 150 স্ল্যাবের মতো বসলে মডিউল 1 শেষ হয়ে যাবে। দ্রুত গতিতে পদ্মা সেতুর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম এবং কাজ করে যাচ্ছি। কঠোর লকডাউনের মধ্যেও পদ্মা সেতুর কাজ আমরা দেশি বিদেশি ইঞ্জিনিয়ার প্রকৌশলীরা কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন 12 গ্রুপে নতুন 48টি স্ট্রেঞ্জার বসছে, বাকিগুলো আগামী মাসের মধ্যে বসানো টার্গেট রয়েছে। 12 সেট স্ট্রেঞ্জার
পেন্টিং এবং ওয়েল্ডিং করে ইরেকশনের কাজ চলমান আছে এবং বাকিগুলো কাজ জুনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। প্রতিটি স্প্যানে বসছে 32টি করে স্ট্যান্ডার, এরই মধ্যে বসানো হচ্ছে স্ল্যাব। পদ্মা সেতুর 41টি স্প্যানে 1312টি স্ট্যান্ডার বসবে, এরই মধ্যে 1168টি বসে গেছে। নতুন স্ট্যান্ডারগুলো বসছে মাওয়া প্রান্তের 2 ও 3 নম্বর মডিউলে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ভিড়ে ঠাসা রাজধানী শপিং মল ও বিপণী বিতানগুলো। কোথাও নেই স্যানিটাইজারের ব্যবহার, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এরপরও ব্যবসায়ীদের দাবি কাটেনি মন্দা, পূরণ হয়নি প্রত্যাশা। যদিও জমজমাট বাজারে প্রায় সব পণ্যের দাম চড়া বলেই মত ক্রেতাদের। আর ৪-৫ দিন পরই ঈদ। করোনা সংক্রমণ রোধে দেশে চলছে কড়াকড়ি, কিন্তু তার চোখে পড়ছে না রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে। নিউ মার্কেটে গেলে যে কারো মনেই সন্দেহ জাগবে করোনা বলে আসলেই কিছু আছে কিনা। মাস্ক ছাড়াই ক্রেতা বিক্রেতারা অবাধে করছেন বেচাকেনা। যদিও ব্যবসায়ীদের দাবি ঈদ কেনাকাটায় পূরণ হয়নি বিক্রির লক্ষ্য। আমরা দোকানদার হিসাবে যতটুকু সম্ভব আমরা মাস্ক স্যানিটাইজার ইউজ করার চেষ্টা করতেছি। কারণ কাস্টমার যখন চাপাচাপি করবে তখন সেটা তো আমাদের আর কিছু করার নেই। ওনাদের এই গাফলতিটা বেশি, কারণ ওনারা কোনো জায়গায় কোনো নিরাপত্তা দেয় না, যে যেরকম বাড়তেছে ঢুকতেছে। স্বস্তির নিঃশ্বাস যে কিছুটা আমরা বেচাকেনা করতে পারছি। 100 থেকে 200 টাকা প্রফিট রেখে মাল ছেড়ে দিচ্ছি। তবে উল্টো মত ক্রেতাদের। তারা বলছেন শেষ মুহূর্তের কেনাকাটায় বাড়তি চাহিদাকে পুঁজি করছেন বিক্রেতারা। বাচ্চাদের জন্যই আসা, বাচ্চাদের জন্য আসতে হয়। দাম একটু বেশি পড়তেছে আর অনেক লোকের ভিড়। এদিকে কেনাকাটায় সুরক্ষা নিশ্চিতে অভিযানে নেমেছে প্রশাসনও। স্বাস্থ্যবিধি না মানায় ক্রেতা বিক্রেতারা গুনছেন জরিমানা। মাস্ক পকেটে ছিল, বিক্রেতা তো পকেটে মাস্ক রাখতে পারে না। জরিমানার পরিমাণ আসলে কাউকে ক্ষতি করার তো উদ্দেশ্য না। পরিমাণ 200-100 থেকে অপরাধ ভেদে অপরাধের তারতম্য অনুযায়ী 1000 টাকা হতে পারে। বিক্রির দিক দিয়ে এবছর ঈদ বাজারে পোশাক ও জুতার পাশাপাশি বেশ চাঙ্গা ভাব দেখা গেছে প্রসাধনী আর কৃত্রিম অলংকারের দোকানগুলোতে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল এবং চট্টগ্রামের আগ্রাবাদে আছেন কমল দে। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি জুবায়ের কাছে। জুবায়ের। জাফর, রাজধানীর শপিং মল বিপণী বিতানগুলোতে স্বাস্থ্যবিধি, সামাজিক নিরাপত্তা বা সামাজিক দূরত্ব যেটিই বলি না কেন, সুরক্ষা ব্যবস্থার কোনো বালাই কিন্তু নেই। ঈদ শপিংয়ের এই পর্যায়ে এসে যখন মাত্র 4 থেকে 5 দিন বাকি রয়েছে ঈদের, এই সময়ে আসলে যেটি আমরা লক্ষ্য করছি যে দোকানগুলোতে ক্রেতা সাধারণের একটা উপচে পড়া ভিড়ের কারণে এটি কিন্তু আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে এখানে স্বাস্থ্যবিধি মানা কিংবা কাউকে স্যানিটাইজার দিয়ে জীবাণুনাশক দিয়ে তাদেরকে দোকানে প্রবেশ করানো, এই জিনিসগুলো আসলে কোনোভাবে সম্ভব না। কারণ এখানে যে ধরনের যে জায়গাগুলো অর্থাৎ দোকানগুলো যেভাবে সাজানো রয়েছে বা ফুটপাতটা যেরকম রয়েছে, ফুটপাতগুলোতে আবার দোকান বসেছে, সব মিলিয়ে মানুষের যাতায়াতের জন্য যে জায়গাটি দরকার হয় সেটিও যেমন নেই। এবং আসলে দোকানপাটগুলোর মধ্যে এমন অবস্থা আসলে সেখানে খুব একটা প্রবেশ করা যে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা, সেটি কিন্তু আসলে বলা যায়। যেটি আমরা লক্ষ্য করছি, এখানে কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি এসেছেন এবং এখানে তিনি অভিযান চালাচ্ছেন যে কারা স্বাস্থ্যবিধি মানছেন বা কারা মানছেন না সেটি কিন্তু নিরূপণ করে তিনি জরিমানা করছেন। এবং এই জরিমানাটাই কিন্তু আসলে এক ধরনের একটা উপহাস হয়ে গিয়েছে ঢাকা নিউ মার্কেটে। যেটি আমি বলতে চাচ্ছি, এখানে অনেক যারা একটু পরে অভিযান চালিয়ে চলে যাচ্ছেন, পাশাপাশি আরেকটি দোকানদার তারা কিন্তু এটা নিয়ে হাসি ঠাট্টা করছেন যে আসলে তারা কি করছেন বা কি 2-1জনকে জরিমানা করছেন, এটি আসলে সমাধান না। যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে ঈদকে কেন্দ্র করে মানুষ, যেহেতু শপিং মল দোকানপাট খোলা, মানুষ কিন্তু আসবে এবং মানুষ কিন্তু আসছে। ইফতারের পরে সাধারণত যেহেতু 8টা পর্যন্ত দোকানপাট খোলা থাকে, ইফতারের পরে খুব একটা লোক সমাগম হয় না বলেই দাবি করেছে বিক্রেতারা। কিন্তু সেই ধাক্কাটা আসলে এই যে এখন থেকে শুরু করে ইফতার পর্যন্ত এটি কিন্তু সামলাতে হচ্ছে। যেটি লক্ষ্য করছি যে দোকানপাটগুলোতে আসলে একেবারেই জায়গা নেই, মালামালে পরিপূর্ণ দোকানপাট। সেখানে 2জন ক্রেতা যদি দুইজন ক্রেতা যারা পরিবার নিয়ে এসেছেন তারা যদি 2জন ক্রেতা একটা শপিং বা একটা দোকানে ঢোকেন, সেক্ষেত্রে কিন্তু আর কোনো মানুষের দাঁড়ানোর জায়গা কিন্তু সেখানে হয় না। তো এই বিষয়গুলো যেগুলো আমরা লক্ষ্য করছি যে বাজারে বেচাকেনা তো অবশ্যই চলবে, যেহেতু সরকার দোকানপাট খোলা রেখেছে, সেক্ষেত্রে শপিং মল দোকানপাটে বেচাকেনা চলবে, কিন্তু ন্যূনতম সামাজিক
সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি মানা কিন্তু ঢাকা নিউ মার্কেট, চাঁদনী চক এবং যে গাউছিয়া শপিং মল সেখানে কিন্তু নাই। আমাদের সহকর্মী কমল দে রয়েছেন চট্টগ্রামের আগ্রাবাদে, ঢাকার মতো সেখানকার কি অবস্থা জানার জন্য আমরা এখন তার সঙ্গে যোগ দিব। কমল। ধন্যবাদ ফয়সাল। বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু লকডাউন শিথিলতার সুযোগে এখানকার যে বিপণী বিতানগুলো রয়েছে সেগুলো জমজমাট হয়ে উঠেছে। কেনা বেচায় সরগরম চট্টগ্রামে প্রায় 300-র বেশি ছোট বড় বিপণী বিতান, সবগুলি বিপণী বিতানে দেখছি আমরা ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে ক্রেতারা আসছেন, দল বেঁধে আসছেন, কেনা বেচা করছেন বা বিক্রি হচ্ছে, খুবই ভালো। তো যেহেতু লকডাউনের এখন শিথিলতা আছে, সেই শিথিলতার সুযোগটা নিচ্ছেন তারা ক্রেতা বিক্রেতারা। তবে রাত পর্যন্ত এই কেনা বেচা চলছে। মার্কেটগুলিতে আমরা দেখি উপচে পড়া ভিড়। অর্থাৎ নগরীতে প্রায় আপনারা জানেন ছোট বড় 300-র বেশি বিপণী বিতান রয়েছে। প্রতিটি বিপণী বিতানে আমরা দেখেছি একই চিত্র, সবাই কেন তারা কি নিজের যে পণ্য সেই পণ্য কিনতে আসে। তবে সামাজিক দূরত্ব নিশ্চিত তেমন মানা হচ্ছে না, করোনা সংক্রমণের প্রতিরোধে কিন্তু তেমন সামাজিক দূরত্ব মানা হচ্ছে। আরেকটি বিষয় জানেন, গতকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্দেশনা দেওয়া হয়েছে, প্রতিটি বিপণী বিতানে পুলিশের পক্ষ থেকে তদারকি করার জন্য বলা হয়েছে এবং যদি কোনো মার্কেটে বিপণী বিতানে যদি পুলিশ যদি কোনো সামাজিক দূরত্ব নিশ্চিত করা না যায় সেখানে সেটি সিলগালা করে দেওয়ার জন্য কিন্তু সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে আমরা দেখেছি দুপুর 2টা হলে পুলিশ কর্মকর্তারা এসে থানাগুলিতে, যারা মার্কেটগুলি তারা বিপণী বিতানগুলিতে ঢুকে তারা মাস্ক পরিধানের জন্য তারা অনুরোধ জানাচ্ছেন পুলিশ কর্মকর্তা। আমরা দেখেছি প্রতিটি বিপণী বিতানে যে চিত্র, সেই চিত্র হলো একদিকে উপচে পড়া ভিড়, আরেকদিকে প্রশাসন চেষ্টা করছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে সামাজিক দূরত্ব যে নিশ্চিত করা, সেই নিশ্চিত করাটা তারা বলবৎ রাখার জন্য। কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিড়, সেই ভিড় আসলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা অনেকটাই দুরূহ ব্যাপার। কারণ প্রতিটি বিপণী বিতানে যেটা একই চিত্র ছিল, যে তারা বলছে লকডাউনের সময় তারা কেনাবেচা করতে পারেনি, যখন এখন লকডাউন শিথিলতা হয়েছে এবং ঈদও কাছাকাছি চলে আসছে, শেষ মুহূর্তের কেনাকাটা কিন্তু এই বিপণী বিতানগুলি সরকার। প্রতিটি বিপণী বিতানে দেখেছি আমরা একই চিত্র। চট্টগ্রাম শহরের পাশাপাশি কিন্তু আশপাশে যে জেলা এবং উপজেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সাধারণ মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। বিশেষ করে যেহেতু গণপরিবহন বন্ধ থাকলেও শহর অভ্যন্তরীণ পরিবহনগুলি চালু রয়েছে, সেই অভ্যন্তরীণ পরিবহনগুলি তারা ব্যবহার করছে। আশপাশে যে উপজেলাগুলিতে সেখান থেকে কিন্তু গণপরিবহনে তারা চট্টগ্রাম শহরে প্রবেশ করছেন। চট্টগ্রাম শহরে প্রবেশ করে তারা যে বিপণী বিতানগুলি রয়েছে সেই বিপণী বিতানগুলি তারা এসে এখানে তারা পণ্য ঈদের যে কেনাগুলো, ঈদের যে কাপড়গুলো, ঈদের যে বস্ত্রগুলো সেগুলো তারা কিনছে। তো ব্যবসায়ীরা বলছেন তারা করোনা সংক্রমণে প্রথম দিকে লকডাউনের যে ক্ষতির মুখে পড়েছিলেন সেই ক্ষতি তারা অনেকটা পুষিয়ে আনতে পেরেছেন, কারণ এখানে সাধারণ মানুষের যে যারা ক্রেতা তাদের ভিড় যেহেতু বাড়ছে, বিক্রিও তাদের ভালো হচ্ছে বলে জানিয়েছেন। অপরদিকে প্রশাসনও চেষ্টা করছে মানুষকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কেনাকাটা করার জন্য। এখন পর্যন্ত আমার কাছে ছিল একদিকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় কেনাকাটা করার জন্য, অন্যদিকে যে পুলিশ প্রশাসনের চেষ্টা করছে তার সর্বশেষ তথ্য। লকডাউনের কঠোর বিধিনিষেধের মধ্যেও নগরবাসীর কেনাকাটার খবর জানাতে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে এবং এর আগে ঢাকার নিউ মার্কেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার জুবাইর ফয়সাল। ঈদ সামনে রেখে সৌদি আরব থেকে দেশে ফিরতে ফ্লাইট এবং টিকিট নিয়ে চরম নাজেহাল প্রবাসীরা। লকডাউনের শুরু থেকে কয়েক দফা টিকিটের তারিখ পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ বিমানের। এ তথ্য জানা না থাকায় বিমানবন্দরে গিয়ে বিপাকে পড়ছেন অনেক সৌদি প্রবাসী। সৌদি আরবের রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। প্রতি বছরই ঈদের আগে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের পড়তে হয় নানা ধরনের সমস্যা। বিগত বছরগুলিতে টিকিট সংকট সহ ছিল ফ্লাইট শিডিউল বিড়ম্বনা। এবার করোনা মহামারীর কারণে এর সাথে যুক্ত হয়েছে সিভিল অ্যাভিয়েশনের নির্দেশনায় সীমিত যাত্রী নিয়ে বিমানে যাত্রী পরিবহনের বাধ্যবাধকতা। এ কারণে টিকিট সংকটের অভিযোগ প্রবাসীদের। এয়ারপোর্টে গেলাম, টিকিট কেনার পরে যাওয়ার পরে বললো যে আপনার ফ্লাইট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, পরবর্তীতে ফ্লাইট এটা যে হয়রানি, এটা কিসের জন্য? লকডাউনের শুরু থেকে দফায় দফায় টিকিটের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ বিমান। তবে বিষয়টি এজেন্সি থেকে অগ্রিম না জানানোয় হাজার হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন অনেক প্রবাসী। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ চান তারা। গভর্নমেন্টের যে সিভিল এভিয়েশন ওনারা অনলি 200 প্যাসেঞ্জার, আগে ছিল 150, এখন দিয়েছে 200 মাত্র 200। এই 200 প্যাসেঞ্জারের মধ্যে আমাদের এই ফ্লাইট যাইতে হবে রিয়াদ থেকে ঢাকা। ঈদ উপলক্ষে রিয়াদ ঢাকা রুটে বাড়তি ফ্লাইট চালুর দাবি প্রবাসীদের। ঈদ উপলক্ষে যদি বাড়তি কোনো ফ্লাইট চালু হয় সেক্ষেত্রে আমাদের জন্য অনেক উপকার হয়। একই সঙ্গে চলমান ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা বাড়ানোরও দাবি সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ঝিরি ঝর্ণার পানিও শুকিয়ে গেছে, কুয়ায় পানি আসছে না। খাগড়াছড়িতে তীব্র দাবদাহে উঁচু পাহাড় টিলায় বসবাসকারী বাসিন্দারা শুধু সুপেয় পানি নয়, ব্যবহারের পানিও পাচ্ছেন না। জুম চাষে ব্যস্ত থাকা জুমিয়ারা দিনের অর্ধেক সময় ব্যয় করছেন পানি সংগ্রহে। তবে সম্প্রতি সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত নয়।
পানি সংকটে বিপর্যস্ত খাগড়াছড়ির পাহাড়ি গ্রামগুলো। পানির উৎসগুলো অনেকটাই মৃত। ঘন্টার পর ঘন্টা ফোঁটা ফোঁটা পড়া পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। পানির প্রধান উৎস ছড়া খালগুলোতে অল্প স্বল্প পানি থাকলেও দূষিত, তাই রাত পোহালেই পানির খোঁজে ছুটতে হয় তাদের। জেলার অধিকাংশ উঁচু পাহাড়ি গ্রামের চিত্র এটি। এসব এলাকায় হাতে গোনা টিউবওয়েল থাকলেও পানি ওঠে না। গোসল করতে সমস্যা, পানি খাওয়ার সমস্যা। এখন কয়েকটা নলকূপ আছে, রিংওয়েল আছে, এগুলো পাইতেছি না। পানি এখন আমরা অনেক খুব কষ্ট করে করতে হচ্ছে, মানে পানি এখানে কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা এখানে 35 পরিবার আছে, এই 8 মাইলে আমরা সবাই কষ্ট পাইতেছে এই পানির কারণে। পাহাড়ের নিচে কুয়ো থেকে পানি সংগ্রহ করতে হয়। এই মাত্র পাইছি পানি, এর বাজারে পানি নাই। আশ্বাস নয়, পানি সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি জনপ্রতিনিধিদের। ছড়ার পানি শুকিয়ে যাওয়াতে আমরা পানির বিরাট সমস্যার সম্মুখীন হয়েছি। বর্তমানে সেনাবাহিনী এবং পাবলিক রোড ডিভিশনে এরা পানি দিচ্ছে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান না। বন ধ্বংস হওয়ার কারণে পানির প্রবাহ বা উৎস নষ্ট হয়ে গেছে, তাই শুষ্ক মৌসুমে সংকট আরও প্রকট হয়েছে। পাহাড়ের যে প্রাকৃতিক ভারসাম্য, এটাকে বজায় রাখতে হবে, তাহলে হয়তো আমরা আবার আমাদের এই শুকিয়ে যাওয়া ছড়াগুলোকে আবার প্রবাহিত দেখতে পাবো। জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পাথুরে পাহাড় হওয়ায় টিউবওয়েল বসিয়েও পানি উঠছে না। জেলার 38টি ইউনিয়নে অধিকাংশ পাহাড়ি গ্রামে একই অবস্থা। সময় সংবাদ, খাগড়াছড়ি। দেশের বাইরের খবর। মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা চীনা রকেটের ধ্বংসাবশেষ ইতালির রাজধানী রোম সহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের 10টি বিভাগের যে কোনো স্থানে আছড়ে পড়তে পারে। এ নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে ইতালি সরকার। এ সংবাদ ছড়িয়ে পড়ার পর আতঙ্কে রয়েছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। ইতালির রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। 18 টন ওজনের চীনা রকেটের ধ্বংসাবশেষ ঘন্টায় প্রায় 27,600 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। আর এটি ইতালির রাজধানী রোম সহ 10টি বিভাগের যে কোনো জায়গায় রোববার আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জরুরি সতর্কতা জারি করেছে ইতালি সরকার। স্থানীয় সময় রোববার রাত 2:24 অথবা তার 6 ঘন্টা আগে পরে ওই রকেটের ধ্বংসাবশেষটি ইতালির ভূপৃষ্ঠে পড়তে পারে। দেশটির সরকার সতর্ক করে বলেছে, লাৎসিও, উমব্রিয়া, আব্রুৎসো, মোলিসে, কাম্পানিয়া, বাসিলিকাতা, পুলিয়া, কালাব্রিয়া, সিসিলিয়া ও সার্দিনিয়ায় আছড়ে পড়তে পারে ধ্বংসাবশেষটি। এ অবস্থায় দেশটির নাগরিক সুরক্ষা বিভাগ যথাসম্ভব ওই 10টি অঞ্চলের নাগরিককে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। শুক্রবার রাতে এই খবর প্রকাশিত হবার পর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলের উল্লেখিত 10টি বিভাগের নাগরিকদের মধ্যে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। এ বিষয়ে ইতালি সরকার সার্বক্ষণিক নজর রাখছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। ওই সময়ের মধ্যে ঘরের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যদি ধ্বংসাবশেষ ভূমিতে পড়ে তবে তা স্পর্শ না করার অনুরোধ জানিয়ে কমপক্ষে 20 মিটার দূরে অবস্থান করতে বলা হয়েছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে আসা ক্রিকেটারদের কোয়ারেন্টাইন শিথিলের অনুমতি পায়নি বিসিবি। ফলে আজ থেকে দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না কোচ রাসেল ডমিঙ্গো সহ বাকিদের, নিশ্চিত করেছে বোর্ড। গেল 4 মে লঙ্কা সফর শেষ করে বাংলাদেশে আসেন টাইগাররা। স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন মেনে তারা আছেন 14 দিনের কোয়ারেন্টাইনে। কিন্তু শ্রীলঙ্কায় যেহেতু বায়োবাবলে ছিলেন ক্রিকেটাররা, তাই বিসিবি আবেদন করেছিল কোয়ারেন্টাইন শিথিল করা হোক। তবে ক্রিকেট বোর্ডের এই আবেদনে এখনও সাড়া দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর, যদিও এ বিষয়ে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। এদিকে 16 মে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কার। তাদেরও যদি 2 সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হয় তবে ভেস্তে যেতে পারে এই সিরিজ, এমন আভাস দিয়েছে লঙ্কান গণমাধ্যম। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেরি বন্ধ থাকলেও ঈদ যাত্রায় ঘাটে প্রচণ্ড ভিড়, হাজারো মানুষের চাপে ছাড়ল 3টি বাস। বন্ধের সুযোগ নিচ্ছে ভাড়ায় চালিত গাড়ি। রাতে চলছে দূরপাল্লার বাস। বেগম জিয়ার বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত আজই জানালেন মন্ত্রী, কাল যাবে স্বরাষ্ট্রে। শারীরিক অবস্থা স্থিতিশীল। এবং ভাঙনে বিলীন হওয়া পদ্মা সেতু রেল প্রকল্পের 192টি স্ট্রেঞ্জার নতুন করে বসানো শুরু, আগামী মাসের মধ্যেই শেষ করার আশা। গতি পাবে স্ল্যাবের কাজ।
এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।